আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের নতুন আরেকটি ক্লিনিক্যাল ডিসকাশন সেশনে। আমাদের লেজেন্ডারি মেন্টরদের প্রচেষ্টায় এখন পর্যন্ত এক্সিস মেডিকেল স্কুল 17 শতাধিক ভিডিও করেছে বিভিন্ন ধরনের বিষয়ের উপর, যেমন ক্লিনিক্যাল, ক্যারিয়ার সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আরো একটি ক্লিনিক্যাল ডিসকাশন সেশন নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের টপিক স্কিন ম্যানিফেস্টেশন অফ সিস্টেমিক ডিজিজ। আমাদের সাথে আছেন খুবই গুণী, অভিজ্ঞ এবং সবার প্রিয় শিক্ষক ডক্টর মাহবুব শাহিন স্যার, সিনিয়র কনসালটেন্ট, আরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আর আপনাদের সাথে হোস্ট হিসেবে আমি আছি সুমাইয়া হক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্রী। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, ধন্যবাদ। এই ধরনের আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ সেশনগুলি আয়োজন করার জন্য এক্সিস মেডিকেল স্কুলকে এবং তোমাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আশা করছি আমাদের শত শত স্টুডেন্ট এই উদ্যোগ থেকে, এই ক্লাসগুলি থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে। আজকে আমরা সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি প্রথমে আমার কিছু স্লাইড আছে সুমাইয়া, আমরা স্লাইড প্রেজেন্টেশন করে আমরা যদি আমাদের কিছু আলোচনার থাকে আমরা আলোচনা করব। স্কিন ম্যানিফেস্টেশনস অফ সিস্টেমিক ডিজিজ। আমি ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালটেন্ট, অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। আমরা সবাই জানি যে স্কিন ডিজিজ মানে কিন্তু কিছু মলম লাগাবো আর কিছু ওষুধ লিখে দিব, বিশেষ করে স্টেরয়েড। এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু আমাদের অধিকাংশের মধ্যেই আছে, বিশেষ করে যারা নন ডার্মাটোলজিস্ট, আদার স্পেশালিটির মধ্যে এই ধারণাটা আছে। কিন্তু ডার্মাটোলজি ইট ইজ এ ভেরি topmost subject in the field of medical science, and definitely in developed countries it is highly rated specialties, and it has many super specialties right now. So ডার্মাটোলজির যে সৌন্দর্য, সেই বিষয়টা আজকে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো আজকের এই টপিকের আলোচনা থেকে। আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, এবং আমাদের এই টপিকটার উপরে আমাদের বেশ কয়েকটা ক্লাস হবে, কারণ একটা লেকচারে হয়তো আমি এই টপিক সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না বা এটা সম্ভব না। আমরা আজকে শুরু করব, এটার সিরিজ কিছু লেকচার হবে। আশা করছি আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। Skin, it's a greatest system and definitely is the mirror of human body. Skin কে বলা হয় it's a mirror. আমরা যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের নিজেদের চেহারা এবং নিজেদের শরীরকে দেখতে পাই, ঠিক স্কিন কে দেখে আমরা স্কিনের যে ইন্টারনাল যে অর্গানগুলি, স্কিনের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলিকে স্কিন কভার করে, সেই অর্গানগুলি সম্পর্কে কিন্তু আমরা একটি ধারণা পেয়ে যাই, এবং এটাকে উইন্ডো থ্রু হুইচ উই ক্যান সি ইনসাইড দ্য বডি। সো স্কিন ইজ এন উইন্ডো ইন ফ্যাক্ট, and virtually no disease of the body that does not give itself away from the skin. সেজন্য বলা হয় almost all the skin conditions have some sort of internal connections, so it can reveal the secrets of the all body system. So these are the very important informations regarding the today's topic, as well as the beauty of dermatology. Skin manifestation of systemic disease may be the initial complaint of a patient seeking treatment to a dermatologist, and clinician must maintain a high index of suspicion for an underlying systemic disorder. বিশেষ করে পেশেন্টরা যখন শুধু দেখা যায় যে শুধু ইচিং নিয়ে আসছে, কোনো স্কিনে তার কোনো প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কিন লেশন নেই, অনলি ইচিং। কখনো কখনো আমরা সেকেন্ডারি স্কিন লেশন বা কিছু স্ক্র্যাচ মার্ক আমরা দেখতে পাই, আদারওয়াইজ দেয়ার ইজ নো ডেফিনেটিভ স্কিন লেশনস। এই ধরনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে আন্ডারলাইং
সিস্টেমিক যে কন্ডিশনগুলি আছে সেগুলির কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আরো অনেক কন্ডিশন আছে, সেটা আমরা আলোচনা করলে হয়তো আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। So systemic disease that causes actually skin changes. In brief, infectious disease, metabolic disorder, endocrine disorder, autoimmune connective tissue disorder, nutritional deficiency disorder, hematological disorder, cardiovascular disorder, genetic GI disorder, renal disorder, internal malignancies, psychiatric illness, and drug reactions. Briefly, these are the internal disease or systemic disease that in fact causes some sort of skin manifestations in their course, in the course of the disease. Today, actually, we'll discuss about the metabolic disorder, one of the most common metabolic disorder, that is diabetes mellitus, and its cutaneous manifestations. And it is very, very important when a patient of diabetic mellitus presented in a dermatologist's chamber with severe itching, sometimes dry skin, severe itching, or some other conditions like non-healing ulcer. So in that case, it is very, very important to find out the underlying conditions, underlying causes, diabetes, its control, its chronicity, and whether the patient is taking medications regularly, whether diabetes is under control or uncontrolled diabetes. All these things actually matter. So in that case, skin findings definitely help us, sometimes guide us to evaluate the conditions of the diabetes. So near about 51 to 97% people with diabetes mellitus will experience a related skin conditions according to recent study. So it's a huge amount. So almost every diabetic patients have some sort of skin conditions. So let's see the common skin changes occur in diabetic patients. The most common one is xerosis, that is dry skin, pruritus, ichthyosis or ichthyosiform changes, acanthosis nigricans, diabetic dermopathy or shin spots, sclerodema, foot ulcer, foot ulcer syndrome, diabetic bulla, necrobiosis lipoidica diabeticum, keratosis pilaris, skin tags. These are the common skin conditions that actually associated with diabetes mellitus. So one by one, আমরা একটা একটা করে যদি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, almost 40% patients of diabetes mellitus can present with their dry skin, that is xerosis. It's the most common presentation. আমরা ডান দিকের ছবিটা দেখলেই বুঝতে পারবো ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু আমরা যদি স্কিনটাকে একটু ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অলমোস্ট তাদের স্কিনটা এরকম ড্রাই, and this xerosis is abnormally dry, affected the skin, may present with scaling, cracks or rough texture. So diabetic patienটের xerosisটা হয় due to microvascular complications, and to avoid these complications like fissure, secondary infections, xerosis can be managed by emollients like ammonium lactate. Any sort of emollient, in fact, we can use to control the xerosis of diabetic patient, and definitely diabetic control is very, very important as well. Ichthyotic changes, as you know, ichthyosis, it's a fish-like skin. Ichthyosis are two types, genetic ichthyosis, that is genodermatosis, ichthyosis vulgaris. Different forms of genetic ichthyosis, epidermolytic hyperkeratosis, ichthyosiform, another disease. So acquired ichthyosis, it's another conditions of the skin. These two types of ichthyotic skin looks like clinically same. So history is very important. So ichthyotic changes occurs almost 48% up to in diabetic patients. That is fishy scale skin. So the development of ichthyosiform changes in the shin is related to the production of the advanced glycosylation end products and microangiopathic changes. So this is the
basic pathological change that actually leads to development of this ichthyotic change, ichthyotic skin in diabetic patients. And treatment is again emollients, topical emollients or keratolytics sometimes are beneficial. So keep the skin moist of a diabetic patients if there is any sort of ichthyotic changes or xerosis. So pruritus is another important presentation of diabetic patient, and 23% patients may present with pruritus in materia. That means only itching. There is actually no skin lesions. Very rarely skin lesions are found. Only sometimes there is some scratching or some erosions we can see. And itching of a diabetic patient is more oftenly localized than generalized. So affected area is the scalp, ankle, feet, trunk, genitalia. And as you know, yeast infections is a very common in diabetic patients, along with dry skin and poor circulation, all actually leads to development of the itching. So lower part of the leg, that is lower leg, is the most commonest site for itching in diabetic patients. And this is the classical presentation of prurigo nodularis, which is one of the presentation of diabetic skin, and underlying cause is diabetes, as you know. So before nerve damage starts to occur, people with diabetes, high level of cytokines in the circulations that actually causes inflammatory substance and ultimately leads to itching. So topical preparations like capsaicin, topical lidocaine, amitriptyline, anticonvulsant, and sometimes gabapentin or pregabalin are also the treatment to manage these conditions of itching due to diabetes patients. And if there is any sort of candidal infection, definitely antifungal drugs you have to provide. Keratosis pilaris, আমরা যদি ডান দিকের ছবিটা দেখি, আমরা অনেক পেশেন্টের কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন পাই। Keratosis pilaris, in fact, it may be acquired. Sometimes it may be associated with atopy, associated with diabetic patients. So develops early in the course of the disease in diabetic patients, and it is common in type 1 diabetes. There is the some sort of prominent papules, keratotic, involving hair follicles. So this type of lesions actually managed again by applying emollients, sometimes keratolytics. We can apply for manage these patients. Acanthosis nigricans, it's a very, very common skin conditions due to many causes. And one of the important underlying cause is diabetes mellitus, and particularly more common in type 2 diabetic patients. And definitely it's more common in darker skin patients. Acanthosis nigricans is observed in a variety of endocrinopathies. What I have mentioned, that along with diabetes, it's acromegaly, Cushing syndrome, obesity, polycystic ovarian syndrome, and thyroid dysfunctions. So in a patient presented with the acanthosis nigricans, definitely you should search for these underlying conditions. And unrelated to insulin resistance, acanthosis nigricans can be associated with malignancy. So rarely it may be associated with malignancy like adenocarcinomas or carcinoma of the stomach. So common site of acanthosis nigricans, if you notice that neck is the most common site, then axilla, groin, and sometimes the face is sometimes involved, and definitely dorsum of the hands, sometimes even foot is maybe involved in case of acanthosis nigricans. So to manage this acanthosis nigricans, definitely underlying cause is very important. Identification of underlying cause, and topical preparations. We applied some keratolytic agents. There is some sort of hyperkeratosis.
and along with insulin sensitizer, metformin we can use, and definitely sometimes we can use oral retinoids, ammonium lactate, salicylic acids that actually helps. Very recently, PRP is another very good treatment options we are using along with microdermabrasion. These are the dermatosurgical procedures. Sometimes we can use these treatment modalities for the management of acanthosis. Shin spot, it is also called diabetic dermatopathy, commonly in the predibile area on the, if you see on the picture on the right side, there are multiple spots. The most common dermatological manifestations of the diabetes, and one half of the patients, near about 50% of the patient of diabetes mellitus presented with these skin lesions, that is called diabetic dermopathy or shin spot, and pretibial area is the most common area. Definitely microangiopathic changes and destruction of the subcutaneous nerves plays an important role for the development of this shin spot. And treatment is typically avoided given the symptomatic and the self-resolving nature of diabetic dermopathy or shin spot, as well as the ineffectiveness of the available treatment. So patient need to be examined and followed more rigorously for those complications if there is any sort of complications, microvascular complications or neuropathies. It is important to manage diabetes and its complications accordingly. There is no evidence that improved glycemic control alters the development of diabetic dermopathy or shin spot. So it is not very common presentation, but sometimes we see the patients of diabetes mellitus presented with this sort of lesions. This is called diabetic bulla. As you know, the average age of the patients develop diabetic bulla is more than 50. It is 50 to 70 years. And it can also involve the hands. Sometimes it may confuse with other bullous lesions, other bullous disease. And topical antibiotics are not actually necessary. So it's very important to keep the intact bulla. It's very, very, very important. So if there is a chance of infections, so if you don't disturb the bulla spontaneously resolve. So prophylactic antibiotics usually not necessary. Necrobiosis lipoidica, it's another skin conditions that is associated with diabetes mellitus. And near about 19% patients of diabetes mellitus are develops these conditions of necrobiosis lipoidica diabeticum, and it generally occurs in type 1 diabetic patients in the 3rd decade of the life, as opposed to the type 2 diabetes, in which it commonly present in the 4th or 5th decade of the life. And majority of causes of cases of necrobiosis lipoidica present years after a diagnosis of diabetes mellitus. So 14 to 24% of cases of necrobiosis lipoidica may occur prior to the time of diagnosis, and its treatment, it's due to the microangiopathic changes, and these conditions develop. So treatment, it is because it is a chronic conditions. So treatment is you can use corticosteroids topically, or even intralesionally or orally. But you have to be careful about the use of this drug. And sometimes calcineurin, topical calcineurin inhibitors you can use. Pentoxifylline antimalarial drugs are another options. Phototherapy may also can be tried. So diabetic foot or diabetic ulcer, in the right side of the photograph shows the classical picture of foot ulcer, which is actually found in diabetic patients, diabetic foot syndrome.
So it is due to the neuropathic and vasculopathic complications. And although preventable, but diabetic foot syndrome is a significant cause of morbidity, mortality, hospitalization, and reduction in the quality of life of the patient with diabetes. And incidence is not as much, but within 10%. And these ulcers is slightly more prevalent in type 1 diabetes compared to the type 2. And definitely treatment should be involved and interdisciplinary management based on the approach, as you know. There are some sort of hydrogels, hyperbaric oxygenations, topical growth factors. Sometimes antibiotics can be advised, but very recently, as a dermatologist, because it is a non-healing ulcer, along with all these treatments, we just starts to use PRP therapy, that is platelet-rich plasma therapy. As you know, it's a very good treatment options. It's called the biological treatment, natural biological treatment. We are, as a dermatologist, we are using in many dermatological conditions like hair loss, acne scars, rejuvenations, and some other conditions, and especially in non-healing ulcers like stasis ulcer and diabetic ulcers, and it works excellent. So it's a very good treatment options. So I think it's a new treatment that actually helps to improve our treatment protocol, and really response is very good, I must say. So another skin condition is acrocordon. It's also called skin tag. As you know, it's a very common conditions. You can, if you carefully look at the neck or axilla of the patients, commonly you can see a patient, particularly obese patients or diabetic patients. So it's a more common in general population, and definitely, though it is an asymptomatic, it's basically cosmetic problem. Sometimes it may enlarge and give a bigger size that causes mechanical problem. So excision, electrosurgery, cryosurgery, all these are the treatment modalities, and electrosurgery is the preferred treatment that actually clears this lesion in a single sessions, and recovery is very good, and it's a very good treatment option of electrosurgery, I must say. Excision is usually, we don't go for excision in small lesions, multiple lesions. So again, electrosurgery is a very good treatment options for this acrocordon. Scleroderma, though it is not very common, but it is a very interesting presentation. It's a rare presentation of diabetic patients. Actually, patient presented with their hard, board-like rigid back of the trunk, and if we examine properly, there are some sort of skin changes, skin color changes, and the skin of the back of the trunk is just look like a board-like rigidity. It's a really very classical presentations, and it is chronic disease and slowly progressive, sclerotic skin changes. So scleroderma, it's a proclivity for those with a long history of diabetes, as I mentioned, and women are more commonly affected than men. Although all ages are affected, it's common over the age of 20. So, treatment of scleroderma is normally unresolving and slowly progressive over years. Improvement of glycemic control may be an important means of prevention. So it's very important to control the diabetes, to control the spread of scleroderma diabeticum, and definitely there are some sort of treatment modalities like steroids, phototherapy. I think phototherapy is a very good treatment options. Intravenous immunoglobulin, I'm not sure about this. So
other drugs we can also use, like methotrexate and other immunosuppressive disease modifying drugs can sometimes help. So this is another very interesting skin manifestations, very rarely found, not very common, and if we find it and we confirm it through diagnosis, through biopsies, and finally we can manage these patients accordingly. So that's all about the cutaneous manifestations of diabetes today. This is our topics, and hopefully from in coming classes, coming days, we will go through the serial causes, systemic causes, like endocrine causes, connective tissue disease causes, malignancies, hematological causes, hepatic causes, renal, all other systemic causes. So I think it will be very helpful for all of you. So that's all about the cutaneous manifestations of diabetes mellitus, one of the important, I must say, systemic disease, as you know, and skin findings are also very important. So that's all about today's presentations. So Sumaya. জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার এত সুন্দর ক্লাসের জন্য। Okay, just I stop my. জি স্যার। Okay. থ্যাংক ইউ সো মাচ স্যার, আমরা আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারলাম ডায়াবেটিসের পেশেন্টদের জন্য, যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই স্কিন ম্যানিফেস্টেশনটা ডায়াবেটিসের জন্য হয়েছে এবং তাদেরকে কিভাবে ট্রিট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইনফরমেটিভ একটি ক্লাস দেওয়ার জন্য স্যার। এটা আমাদের সবার জন্য আসলে অনেক উপকারী, কারণ আমাদের সবারই ফ্যামিলিতে বয়স্ক পেশেন্ট আসছে এবং সাধারণত ডায়াবেটিসের শুরু স্কিন ম্যানিফেস্টেশন থেকে, এবং আমরা তখন বুঝতে পারবো যে ডায়াবেটিসের জন্য এরকম হচ্ছে এবং আমরা সরাসরি ডাক্তারের শরণাপন্ন হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এত সুন্দর ইনফরমেটিভ ক্লাসটির জন্য। থ্যাংক ইউ সুমাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি সামনের ক্লাসগুলি আরো বেশি ইনফরমেটিভ হবে এবং আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য নিশ্চয়ই এটা অনেক বেশি উপকারী হবে, হেল্পফুল হবে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে তোমাদের এত সুন্দর আয়োজনের জন্য, এবং আশা করছি আমাদের স্টুডেন্টরা কিছুটা হলেও উপকৃত হবে। সো শুভরাত্রি, সবাই ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। এখন আমরা কোভিড এর মধ্যে আছি, আমরা সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।